আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বিবিএ সেকেন্ড ইয়ারের আজকে আমাদের ক্লাস হলো ট্যাক্সেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। তোমাদের সিলেবাস অনুযায়ী পার্ট বি এর ইনকাম ট্যাক্সের উপরে আমি ক্লাসগুলো নিচ্ছি। আর আজকে আমাদের টপিক হলো রিলেভেন্ট স্ট্যাচুটরি ডেফিনিশনস অ্যান্ড ইম্পর্টেন্ট কনসেপ্টস। আমরা এর আগের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট ডেফিনিশনস অ্যান্ড কনসেপ্ট সম্পর্কে জেনেছি। আজকে আমরা ইনকাম ট্যাক্সে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জেনে নেব। এখানে যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটিতে লগ ইন করলে তুমি আজকের ক্লাসের যে স্লাইডগুলো আছে সেগুলো পেয়ে যাবে। আমি আশা করি যে তোমরা খুব মনোযোগ দিয়ে ইনকাম ট্যাক্সের ক্লাসগুলো করবে। ইনকাম ট্যাক্সে অ্যাকচুয়ালি নিয়মকানুনগুলো বা এটার থিওরিটাকে তুমি যদি ভালো মতো বুঝে নিতে পারো, তাহলে এর পরবর্তীতে আমরা যখন অ্যাপ্লিকেশন লেভেলে যাব তখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অনেক বেশি সহজ হবে তোমার জন্য। আর ইনকাম ট্যাক্সে একটা ডেফিনেশনস বা কনসেপ্টসের মধ্যে তুমি যদি একটু পড়ে নাও তাহলে ওটা দিয়ে তোমার কিন্তু সম্পূর্ণ একটা নলেজ তুমি পেয়ে যাবে সেই কনসেপ্টটা সম্পর্কে। কারণ ওখানে তো আসলে বিভিন্ন সিচুয়েশনের কথা ওখানে বলা থাকে, বিভিন্ন সিচুয়েশনের নিয়মকানুন কী হবে সব কিছু ওখানে বলা আছে। আমার বিশ্বাস যদি তোমরা একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো তাহলে বিষয়গুলো তোমাদের জন্য সহজ হবে এবং তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। তাহলে চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। আমরা গত ক্লাসে 11 নম্বর পর্যন্ত পড়েছি। আজকে 12 নম্বরে আমাদের ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস সেকশন 223। এখানে দেখো কি আছে যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস মিনস আ পারসন অ্যাপয়েন্টেড টু বি আ ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস আন্ডার সেকশন 3 and includes a person appointed to be a transfer pricing officer, an assistant commissioner of taxes, an extra assistant commissioner of taxes, and a tax recovery officer. তাহলে সেকশন 3 এর অধীনে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস হিসেবে নিয়োগকৃত ব্যক্তি হলেন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, এবং ট্রান্সফার প্রাইসিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, ট্যাক্স রিকভারি অফিসার হিসেবে নিয়োগকৃত ব্যক্তিও এর মধ্যে আছেন। অর্থাৎ এনবিআর অনুমোদিত এইসব এনবিআর যদি অনুমোদন করে তাহলে এই পদগুলোতে যারা আছেন তারা ডিসিটির কাজগুলো করতে পারেন। আমাদের এখানে ট্যাক্স রিকভারি অফিসারের ক্ষেত্রে আমরা দেখব যে কমিশনার অফ ট্যাক্সেস তিনি ডিসিটির মধ্যেখান থেকে নমিনেটেড করে দেন যে ট্যাক্স রিকভারি অফিসার কে হবেন, এবং এই ট্যাক্স রিকভারি অফিসারদের প্রধান দায়িত্বই হলো যারা ডিফল্টার এসএসসি করদাতা আছেন তাদের কাছ থেকে এরিয়ার যে ট্যাক্সটা আছে সেটাকে আদায় করে নেওয়া। আমাদের এই ডিসিটি বা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস যে পজিশনটা, এটা ট্যাক্স অথরিটির মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পজিশন। ডিসিটি সে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি দুটো পাওয়ারই এক্সারসাইজ বা এনফোর্স করতে পারে। ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স অথরিটিসের মধ্যে ডিসিটি কিন্তু মিডলম্যানের কাজ করে। আর আমাদের ডিসিটির কাজের কর্মপরিধি কতটুকু হবে, আওতা কতটুকু হবে, কোন এরিয়াতে তারা কাজ করবে, এটা এনবিআর ডিফাইন করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা ডিসিটি সম্পর্কে জানলাম। এরপরে আছে ডিভিডেন্ড। 226 সেকশনে ডিভিডেন্ড সম্পর্কে বলা আছে। ডিভিডেন্ড মানে লভ্যাংশ। আমরা জানি যে কোম্পানির লাভের অংশ থেকে তার শেয়ার হোল্ডারদেরকে যা ডিস্ট্রিবিউশন করা হয় সেটাই লভ্যাংশ। তাহলে আমরা দেখি যে ইনকাম ট্যাক্সে ডিভিডেন্ডে কী কী জিনিসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন একদম সাবক্লজ এতে দেখো বলা আছে যে এনি ডিস্ট্রিবিউশন বাই আ কোম্পানি অফ অ্যাকুমুলেটেড প্রফিটস whether capitalized or not, if such distribution entails the release by the company to its shareholder of all or any parts of its assets or reserves. তাহলে কোম্পানি অ্যাকুমুলেটেড প্রফিট থেকে তার শেয়ার হোল্ডারদেরকে কোনো কিছু ডিস্ট্রিবিউশন, কোনো কিছু ডিস্ট্রিবিউশনকে আমরা ডিভিডেন্ড হিসেবে বলবো বা ডিভিডেন্ডের মধ্যে অন্তর্ভুক্ত করব। এরপর দেখো সাবক্লজ বিতে বলা হয়েছে এনি ডিস্ট্রিবিউশন বাই আ কোম্পানি টু দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য কোম্পানি পজেসেস অ্যাকুমুলেটেড প্রফিট whether capitalized or not to its shareholder of debenture stock or deposit certificate in any form whether with or without interest.
তাহলে কোম্পানি অ্যাকুমুলেটেড প্রফিট থেকে তার শেয়ার হোল্ডারদেরকে ডিবেঞ্চার স্টক অথবা ডিপোজিট সার্টিফিকেট, সেটা যে ফর্মেই হোক না কেন, সেটা হতে পারে উইথ ইন্টারেস্ট অর উইদাউট ইন্টারেস্ট, যেভাবেই ডিস্ট্রিবিউশন হোক সেটাকে আমরা ডিভিডেন্ডের মধ্যে অন্তর্ভুক্ত করব। এরপরে দেখো সাবক্লজ সি তে বলেছে এনি ডিস্ট্রিবিউশন মেড টু দ্য শেয়ার হোল্ডার অফ আ কোম্পানি অন ইটস লিকুইডেশন to the extent to which the distribution is attributable to the accumulated profit of the company immediately before its liquidation, whether capitalized or not. তাহলে লিকুইডেশনের সময়, লিকুইডেশনের বিষয়টা হলো একটি কোম্পানিকে যখন দেউলিয়া ঘোষণা করা হয় বা কোনো কোম্পানিকে যখন দেউলিয়া ঘোষণা করা হয় তখন তার অ্যাসেট বা সম্পত্তিগুলো বিক্রয় করে সেই বিক্রয়লব্ধ অর্থ থেকে তার পাওনাদারদের দাবিকে মেটানো হয়। এটা গভর্নমেন্ট যদি পাওনাদার থাকে তাহলে গভর্নমেন্টের পাওনাটাকে অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করা হয়, এরপরে তার আউটসাইড লায়াবিলিটিস পরিশোধ করা হয়, তার পরবর্তীতে প্রেফারেন্স শেয়ার হোল্ডার ডিবেঞ্চার স্টক পরিশোধ করার পরে যদি কোনো সারপ্লাস অফ অ্যাসেট থাকে সেটা কোম্পানির যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার অথবা প্রকৃত শেয়ার হোল্ডার যারা ইকুইটি শেয়ার হোল্ডার যারা, তারা সেই সারপ্লাস অফ অ্যাসেটটাতে পার্টিসিপেট করে। তাহলে এখানে বলা হয়েছে যে একদম লিকুইডেশনের ইমিডিয়েটলি বিফোর ইটস লিকুইডেশনের পূর্বেই তার এই অ্যাকুমুলেটেড প্রফিট থেকে শেয়ার হোল্ডারদের মাঝে কোনো কিছু ডিস্ট্রিবিউশন করা হয় সেটাকেও আমরা ডিভিডেন্ডের মধ্যে অন্তর্ভুক্ত করব। এরপর আছে এনি ডিস্ট্রিবিউশন বাই আ কোম্পানি টু ইটস শেয়ার হোল্ডার অন দ্য রিডাকশন অফ ইটস ক্যাপিটাল টু দ্য এক্সটেন্ট টু উইচ দ্য কোম্পানি পসেসেস অ্যাকুমুলেটেড প্রফিট whether such accumulated profit have been capitalized or not. তাহলে যেমনভাবে লিকুইডেশনের সময় আমরা বলেছি সেটা একইভাবে রিডাকশন অফ ইটস ক্যাপিটাল, কোম্পানি যদি মূলধন হ্রাস করে সেই ক্ষেত্রেও সে যদি তার অ্যাকুমুলেটেড প্রফিট থেকে তার শেয়ার হোল্ডারদের মাঝে কোনো কিছু ডিস্ট্রিবিউশন করে সেটাকে আমরা ডিভিডেন্ড হিসেবে ধরবো বা গণ্য করব। দেখো এরপরে আছে এনি প্রফিট রেমিটেড আউটসাইড বাংলাদেশ বাই আ কোম্পানি নট ইনকর্পোরেটেড ইন বাংলাদেশ আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। তাহলে বাংলাদেশের কোম্পানি অ্যাক্ট 1994 এর আওতায় নিবন্ধিত নয়, নট ইনকর্পোরেটেড, নিবন্ধিত নয় এমন কোনো কোম্পানি যদি বাংলাদেশের বাইরে আউটসাইড বাংলাদেশের বাইরে যদি কোনো প্রফিট রেমিট করে বা পাঠায় তাহলে সেটাকেও আমরা ডিভিডেন্ড হিসেবে গণ্য করব। তারপরে আছে দেখো এনি ডিস্ট্রিবিউশন অফ প্রফিট অফ আ মিউচুয়াল ফান্ড অর অ্যান অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড। তাহলে মিউচুয়াল ফান্ড অথবা ইনভেস্টমেন্ট ফান্ড থেকে যদি কোনো প্রফিট ডিস্ট্রিবিউশন হয় সেটাকে আমরা ডিভিডেন্ড বলবো। এরপরে ইতে দেখো আছে এনি পেমেন্ট বাই আ প্রাইভেট কোম্পানি অফ এনি সাম ওয়েদার রিপ্রেজেন্টিং আ পার্ট অফ দ্য অ্যাসেট অর দ্য কোম্পানি অর আদারওয়াইজ by way of advance or loan to a shareholder or any payment by any such company on behalf or for the individual benefit of any such shareholder to the extent to which the company in either cases possesses accumulated profit. এটা অর্থ হলো যে কোম্পানি, কোনো প্রাইভেট কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরকে কোনো ব্যক্তির স্বার্থের উদ্দেশ্যে তার শেয়ার হোল্ডারদেরকে বা তার পক্ষে কাউকে যদি অ্যাডভান্স বা লোন হিসেবে কিছু প্রদান করে অথবা অন্য কোনোভাবে এনি পেমেন্ট অন্য কোনোভাবে যদি কোনো কিছু প্রদান করে তাহলে সেটা আমাদের ডিভিডেন্ড হিসেবেই গণ্য হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে কি কি জিনিস আমাদের ডিভিডেন্ড মধ্যে ইনক্লুড হবে। এখন এখানে বলেছে বাট ইট ডাজ নট ইনক্লুড, কিছু কিছু বিষয়কে স্পেসিফাই করা হয়েছে যে বিষয়গুলোতে বলা হচ্ছে যে না এই বিষয়গুলো ডিভিডেন্ডের মধ্যে আসবে না। তাহলে চলো আমরা দেখি সেই বিষয়গুলো কি। যেমন একদমই প্রথমে বলেছে আর ডিস্ট্রিবিউশন মেড ইন অ্যাকর্ডেন্স উইথ সাবক্লজ সি অর সাবক্লজ ডি। সাবক্লজ সিতে আমরা পড়েছি লিকুইডেশন, সাবক্লজ ডিতে আমরা পড়েছি রিডাকশন ইন ক্যাপিটাল। In respect of any share, including preference share, for full cash consideration or redemption of debenture or debenture stock, where the holder of the share or debenture is not entitled in the event of liquidation to participate in the surplus asset. তাহলে কিছুক্ষণ আগে আমি লিকুইডেশন নিয়ে বললাম যে ওখানে সারপ্লাস অফ অ্যাসেটটা সাধারণত কোম্পানির যারা ইকুইটি শেয়ার হোল্ডার তাদের মাঝে ডিস্ট্রিবিউট হবে, তারা পার্টিসিপেট করে। তাহলে এখানে প্রেফারেন্স শেয়ার হোল্ডার বা ডিবেঞ্চার স্টকের যারা থাকেন তারা এই সারপ্লাস অফ অ্যাসেটে পার্টিসিপেট করে না। তাহলে এই ধরনের শেয়ার হোল্ডার যেমন প্রেফারেন্স শেয়ার হোল্ডার বা ডিবেঞ্চার স্টক, এদেরকে পরিশোধের জন্য যদি কোনো ধরনের ডিস্ট্রিবিউশন হয় সেই ডিস্ট্রিবিউশনটাকে আমরা ডিভিডেন্ড বলবো না, ঠিক আছে? সেটা লিকুইডেশনের ক্ষেত্রে আমরা দেখছি, অথবা রিডাকশন ইন ক্যাপিটাল।
এরপরে আবার দেখো বলছে যে এনি অ্যাডভান্স অর লোন made to a shareholder in the ordinary course of its business where the lending of money is a substantial part of the business of the company. তাহলে কোনো কোম্পানির ব্যবসায় যদি হয় লোন এবং অ্যাডভান্স দেওয়া অথবা লেন্ডিং অফ মানি, এটা তার অর্ডিনারি কোর্সেস অফ বিজনেস, তাহলে এই ধরনের ক্ষেত্রে শেয়ার হোল্ডারদেরকে লোন বা অ্যাডভান্স পেমেন্ট করা হলে সেটাকে আমরা ডিভিডেন্ড হিসেবে ধরবো না। যেমন আমরা সাবক্লজ ইতে দেখেছি যে সেখানে কোনো কোম্পানি, কোনো প্রাইভেট কোম্পানি যখন লোন বা অ্যাডভান্স হিসেবে শেয়ার হোল্ডারদেরকে কিছু প্রদান করছে তখন সেটাকে আমরা ডিভিডেন্ড হিসেবে বলছি। কিন্তু বলা হচ্ছে যে যদি সেই ব্যবসাটার প্রোডাক্টই হয়, সেই অর্গানাইজেশনের প্রোডাক্টই হয় লোন এবং অ্যাডভান্স প্রদান করা, বা তাদের ব্যবসায়ী হলো লোন বা অ্যাডভান্স প্রদান করা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে শেয়ার হোল্ডারদেরকে লোন বা অ্যাডভান্স দিলে সেটাকে আমরা ডিভিডেন্ড হিসেবে ধরবো না। আরেকটা আছে দেখো যে আমাদের এনি বোনাস শেয়ার ইস্যুড বাই আ কোম্পানি যদি কোনো বোনাস শেয়ার ইস্যু করে সেটাও কিন্তু আমাদের ডিভিডেন্ডের মধ্যে ইনক্লুড হবে না। তাহলে আমরা ডিভিডেন্ডের এই টার্মটাতে আমরা জেনে নিলাম যে কি কি জিনিস আমাদের ডিভিডেন্ডের মধ্যে আসবে। অ্যাকর্ডিং টু দ্য ITO 1984, আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর আওতায় ডিভিডেন্ডের মধ্যে কি কি জিনিসকে আমরা ইনক্লুড করব আর কি কি জিনিসকে আমরা ইনক্লুড করব না। এরপরে আসো বলা হয়েছে এমপ্লয়ার, সেকশন 227। এমপ্লয়ের মধ্যে বলা আছে দেখো শুধু সিম্পল এমপ্লয়ার ইনক্লুডস এ ফর্মার এমপ্লয়ার। এমপ্লয়ার মানে তো আমরা জানি নিয়োগকর্তা, এখানে শুধু স্পেসিফাই করে দিয়েছে যে এমপ্লয়ের মধ্যে ফর্মার যে এমপ্লয়ার থাকে, যে নিয়োগকর্তা থাকেন, তিনিও এটার মধ্যে ইনক্লুড আছেন। এরপরে আসো এমপ্লয়িতে দেখো কি বলেছে, এমপ্লয়ি ইন রিলেশন টু আ কোম্পানি ইনক্লুডস দ্য ম্যানেজিং ডিরেক্টর অর এনি আদার ডিরেক্টর অর আদার পারসন হু irrespective of his designation performs any duties or functions in connection with the management of the affairs of the company। তাহলে কোনো কোম্পানির ব্যবস্থাপকীয় কাজের সাথে জড়িত অথবা ব্যবস্থাপকীয় দায়িত্ব পালন করে থাকে এমন কোনো ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, অন্য কোনো ডিরেক্টর হতে পারে, অথবা অন্য কোনো ব্যক্তি হতে পারে, সে যে কোনো ডেজিগনেশনেই থাকুক না কেন সে আমাদের এমপ্লয় হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এরপরে আমরা আসি ফেয়ার মার্কেট ভ্যালু, সেকশন 230। ফেয়ার মার্কেট ভ্যালু মিনস ইন রিলেশন টু ক্যাপিটাল অ্যাসেট। ফেয়ার মার্কেট ভ্যালু এই টার্মটা আমরা ক্যাপিটাল অ্যাসেটের সাথে রিলেটেড পাবো, অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেটে আমরা যখন ক্যাপিটাল গেইন বের করি তখন আমাদের এই ফেয়ার মার্কেট ভ্যালু টার্মটা লাগে। দেখো সাবক্লজ এতে কি বলেছে, দ্য প্রাইস মানে ফেয়ার মার্কেট ভ্যালু প্রাইসটা বলছে দ্য প্রাইস উইচ সাচ অ্যাসেট would ordinarily fetch on sale in the open market on the relevant day। তাহলে ওই রিলেভেন্ট ডেতে তুমি ওপেন মার্কেটে ওই ক্যাপিটাল অ্যাসেটটার যে প্রাইস পাবে সেই প্রাইসটাকে আমরা বলবো ফেয়ার মার্কেট ভ্যালু ওই অ্যাসেটের জন্য, ওই ক্যাপিটাল অ্যাসেটের জন্য। আবার বলছে দেখো অ্যান্ড ওয়্যার সাচ প্রাইস ইজ নট অ্যাসার্টেনেবল। তাহলে তুমি যদি এভাবে কোনো ক্যাপিটাল অ্যাসেটের ফেয়ার মার্কেট ভ্যালু নির্ধারণ করতে না পারো সেক্ষেত্রে কি হবে, the price which the Deputy Commissioner of Taxes may, with the approval in writing of the Inspecting Joint Commissioner, determine। তাহলে সেটা কে ডিটারমাইন করবে, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস ডিটারমাইন করবে, কিন্তু অ্যাপ্রুভালটা ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনারের অ্যাপ্রুভাল ক্রমে, হ্যাঁ সম্মতিক্রমে বা অনুমতিক্রমে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস নির্ধারণ করে দিবে যে ওই ক্যাপিটাল অ্যাসেট যেটা ফেয়ার মার্কেট মানে বের করা যাচ্ছে না সহজে, বা মার্কেটে তুমি যেটা মূল্য নির্ধারণ করতে পারছো না, সেক্ষেত্রে ডিসিটি নির্ধারণ করে দিবে যে সেই ক্যাপিটাল অ্যাসেটের ফেয়ার মার্কেট ভ্যালুটা কি হবে। সাবক্লজ বিতে দেখো কি বলেছে, দ্য রেসিডুয়াল ভ্যালু রিসিভড ফ্রম দ্য লিজি ইন কেস অফ অ্যান অ্যাসেট লিজড। তাহলে এখানে পুরো যে ক্লজটা আছে পুরো ক্লজটার মধ্যে আমরা লিজড অ্যাসেটের ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু আমরা কীভাবে নির্ধারণ করবো সেটা এখানে বলা হয়েছে। তাই লিজ অ্যাসেট বাই আ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হ্যাভিং license from the Bangladesh Bank on termination of lease agreement on maturity or otherwise subject to the condition that such residual value plus amount realized during the currency of the lease agreement towards the cost of the asset is not less than the cost of acquisition to the lessor financial institution। তাহলে এখানে আমরা কি দেখছি যে লিজ এগ্রিমেন্টের ক্ষেত্রে যে লিজ অ্যাসেটটা আছে সেই ক্ষেত্রে আমরা ফেয়ার মার্কেট ভ্যালু কিভাবে নির্ধারণ করব। এখানে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো ক্যাপিটাল অ্যাসেট লিজ এগ্রিমেন্টের মাধ্যমে
লিজিকে ব্যবহারের সুবিধা করে দিচ্ছে এবং এই সুবিধা দেওয়ার বিপরীতে লিজির কাছ থেকে তারা একটা ভাড়া গ্রহণ করে বা লিজে একটা ভাড়া প্রদান করে। তাহলে এই যে লিজ এগ্রিমেন্টটা হতে পারে, সেটা লিজ এগ্রিমেন্টের মধ্যে সাধারণত আমরা দেখবো যে একটা ম্যাচুরিটি পিরিয়ড থাকে, তাহলে সেই ম্যাচুরিটি পিরিয়ডটা পার হয়ে গেছে, অথবা অন্য কোনো কারণে লিজ এগ্রিমেন্টটা টার্মিনেট হয়ে গেল, বন্ধ হয়ে গেল বা শেষ হয়ে গেল। সেই ক্ষেত্রে লিজি একটা রেসিডুয়াল ভ্যালুতে এই লিজড অ্যাসেটটা লেজরকে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে ফেরত দেয়। তাহলে ফেয়ার মার্কেট ভ্যালু নির্ধারণের ক্ষেত্রে আমরা এই রেসিডুয়াল ভ্যালুর সাথে প্লাস করব, প্লাস অ্যামাউন্ট রিয়েলাইজড ডিউরিং দ্য কারেন্সি অফ দ্য লিজ এগ্রিমেন্ট। তাহলে লিজ এগ্রিমেন্ট চলাকালীন সময়ে লেজর লিজির কাছ থেকে যে ভাড়া বাবদ যে টাকাটা রিয়েলাইজ করে নিচ্ছে সেটাকে যোগ করব। কিন্তু শর্ত হলো এই যোগফলটা কি হবে না, ইজ নট লেস দ্যান দ্য কস্ট অফ দ্য অ্যাকুইজিশন টু দ্য লেজর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তাহলে সে যে লিজ অ্যাসেট বা ক্যাপিটাল অ্যাসেটটা পারচেস করতে যে বা অ্যাকুয়ার করতে যে বা ক্রয় করতে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর যে কস্টটা হয়েছে তার থেকে এই যে যোগফলটা আমরা দেখলাম, এই যোগফলটা কম হবে না। ঠিক আছে, এটা হলো শর্ত। তাহলে আমরা ফেয়ার মার্কেট ভ্যালুর ক্ষেত্রে এ এবং বি ক্লজে দেখে নিলাম, তিনটা কন্ডিশনের কথা বলেছি, তিনটা ভাবে আমরা ফেয়ার মার্কেট ভ্যালু নির্ধারণ করতে পারি। এরপরে দেখো কি আছে, ফিস ফর টেকনিক্যাল সার্ভিসেস সেকশন 231। Fees for technical services means any consideration include any lump sum consideration for the rendering of any managerial, technical or consulting service, including the provision of service of technical or other personnel, but does not include। তাহলে এখানে কি বলেছে যে ম্যানেজারিয়াল, টেকনিক্যাল আর কনসাল্টিং সার্ভিস প্রোভাইড করার জন্য কোনো ব্যক্তি যে প্রাপ্তিটা হচ্ছে সেই প্রাপ্তিটাকে আমরা ফিস ফর টেকনিক্যাল সার্ভিস বলবো। কিন্তু এটার মধ্যে ইনক্লুড হবে না, বাট ডাজ নট ইনক্লুড। কি ইনক্লুড হবে না বলছে, কনস্ট্রাকশন, অ্যাসেম্বলি, মাইনিং অর লাইট প্রজেক্ট আন্ডারটেকেন বাই দ্য রেসিপিয়েন্ট। তাহলে যদি কনস্ট্রাকশন অথবা অ্যাসেম্বলি মানে বিভিন্ন পার্টস অ্যাড করে তুমি একটা প্রোডাক্ট তৈরি করছো, মাইনিং অথবা এই ধরনের কোনো প্রজেক্টে কাজ করার পরে বা ফলে বা সার্ভিস প্রদানের ফলে যে প্রাপ্তিটা হচ্ছে সেটাকে আমরা ফিস ফর টেকনিক্যাল সার্ভিস বলছি না। অর আরেকটা বিষয় বলা হয়েছে, কনসিডারেশন উইচ উড বি ইনকাম of the recipient classify under the head salaries। তাহলে স্যালারিজের হেডের মধ্যে যদি এই ফিসটা চলে আসে তাহলে সেটাকেও আমরা ফিস ফর টেকনিক্যাল সার্ভিস বলবো না, কারণ ওটা স্যালারির মধ্যে চলে যাচ্ছে, এটা আলাদা করে আর ফিস ফর টেকনিক্যাল সার্ভিস বলা হবে না। আর আবারও বলা হয়েছে, দিস উইল অলসো ইনক্লুড টেকনিক্যাল সার্ভিস ফি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফি অর এনি ফিস অফ সিমিলার নেচার। তাহলে আমাদের এই ফিস ফর টেকনিক্যাল সার্ভিস হিসেবেও তুমি পাবা, অথবা এই দুটো টার্মও অ্যাভেলেবেল আছে, টেকনিক্যাল সার্ভিস ফি ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি। আচ্ছা, এরপরে আমাদের কি আছে দেখো, ইনকাম, আয়। তাহলে ইনকামের মধ্যে আমরা কি কি জিনিস নিয়ে আসছি বা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে কি কি জিনিস আছে। প্রথমে বলেছে, এনি ইনকাম রিসিভস প্রফিট অর গেইনস ফ্রম হোয়াট এভার সোর্স ডেরাইভড। ঠিক আছে, যে কোনো সোর্স থেকে আসতে পারে। চার্জেবল টু ট্যাক্স আন্ডার এনি প্রভিশন অফ দিস অর্ডিন্যান্স। তাহলে এই অর্ডিন্যান্সের আওতায় যে কোনো প্রভিশনে যে কোনো সোর্স থেকে আমাদের এই যে ইনকাম রিসিভস বা প্রফিট বা গেইন হোক না কেন, তাহলে তার উপরে আমরা এই অর্ডিন্যান্সের যে কোনো প্রভিশনের আওতায় আমরা যদি তার উপরে বা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যদি বলে তার উপরে ট্যাক্স চার্জ হবে, তাহলে সেটাই ইনকাম। ঠিক আছে, তাহলে যে কোনো সোর্স থেকে প্রাপ্ত ইনকাম, রিসিভস, প্রফিট অর গেইন যার উপরে এই অর্ডিন্যান্সের যে কোনো প্রভিশনের আওতায় ট্যাক্স ধার্য করা হয়েছে সেটাই আমাদের ইনকাম। এরপরে বিতে দেখো কি বলেছে, এনি অ্যামাউন্ট উইচ ইজ সাবজেক্ট টু কালেকশন অর ডিডাকশন অফ ট্যাক্স অ্যাট সোর্স আন্ডার এনি প্রভিশন অফ দিস অর্ডিন্যান্স। তাহলে এই অর্ডিন্যান্স মানে আমরা জানি ITO 1984। তাহলে ITO 1984 এর যে কোনো প্রভিশনের আওতায় যদি কোনো অ্যামাউন্টের উপর ডিডাক্টেড অ্যাট সোর্স মানে উৎসে কর কর্তন করা হয় বা উৎসে কর সংগ্রহ করা হয়, তাহলে সেই অ্যামাউন্টটাকে আমরা ইনকাম বলবো। সিতে বলেছে দেখো যে এনি লস অফ সাচ ইনকাম, প্রফিট অর গেইনস। তাহলে এই যে ইনকাম, প্রফিট অথবা গেইনের জন্য যে লসটা হচ্ছে সেটা ওটার মধ্যে ইনক্লুড। এরপরে ডিতে দেখো বলছে, দ্য প্রফিট অ্যান্ড গেইনস অফ এনি বিজনেস অফ ইন্স্যুরেন্স ক্যারিড অন বাই আ মিউচুয়াল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন
computed in accordance with paragraph 8 of the 4th schedule. তাহলে মিউচুয়াল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন হতে কোনো বিজনেস ইন্স্যুরেন্স বিজনেস যে প্রফিটটা গেইনসটা অর্জন করছে সেটাকেও আমরা ইনকাম বলছি। ইতে দেখো বলছে এনি সাম ডিমড টু বি ইনকাম অর এনি ইনকাম অ্যাকুয়ারিং অর অ্যারাইজিং or received or deemed to acquire or arise or to be received in Bangladesh under any provision of this ordinance. তাহলে এই অর্ডিন্যান্সের যে কোনো প্রভিশনের আওতায় বাংলাদেশের ভিতরে প্রাপ্য বা অর্জিত অথবা প্রাপ্য বা অর্জিত বলে বিবেচিত হয়েছে এই ধরনের ইনকামকে বা আয়কে পরিমাণকে আমরা এনি সাম যে কোনো পরিমাণকে আমরা ইনকাম বলবো। এনি অ্যামাউন্ট অন উইচ আর ট্যাক্স ইজ ইম্পোজড, তাহলে যে কোনো অ্যামাউন্ট যার উপরে ট্যাক্স ইম্পোজ করা হয়েছে, ঠিক আছে, যার উপরে কর ধার্য করা হয়েছে সেটাই আমাদের ইনকাম। আর যেটা আছে যে এনি অ্যামাউন্ট উইচ ইজ ট্রিটেড অ্যাজ ইনকাম আন্ডার এনি প্রভিশন অফ দিস অর্ডিন্যান্স, তাহলে এই অর্ডিন্যান্সের যে কোনো প্রভিশনের আওতায় যে কোনো অ্যামাউন্টকে আয় হিসেবে বলা হলে সেটা আয়, ঠিক আছে। যে বলবে যে যখনই ঘোষণা দিবে এটা আয় অর্ডিন্যান্সের আওতায় তখন বলা হবে যে এটা আয়, ঠিক আছে, আয়ের মধ্যে ইনক্লুড হবে। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের আয়ের মধ্যে কি কি ইনক্লুড হবে। আয়টা আসলে আমরা আমাদের আয়ের জন্য আরও অনেক কিছু পড়বো, আমাদের কোনটা ট্যাক্সেবল ইনকাম, কোনটা নন ট্যাক্সেবল ইনকাম, কোনটা ট্যাক্স ফ্রি ইনকাম, আবার লসটাকে কীভাবে অ্যাডজাস্ট করবো, তো এরকম অনেক কিছু আমরা কিন্তু আলাদা একটা বিশাল বড় চ্যাপ্টারই আছে আমাদের এটার জন্য। 7টা সোর্স আছে ইনকামের, এগুলো আমাদের ডিটেলস আমরা পড়বো ইনশাল্লাহ। আসলে এরপরে আমরা জেনে নিই ইনকাম ইয়ার, আয় বর্ষ। আমরা এর আগের ক্লাসে কর বর্ষ সম্পর্কে জেনেছি, অ্যাসেসমেন্ট ইয়ার। আজকে আমরা দেখে নিব আয় বর্ষটা কি। দেখো একদম ইনকাম ইয়ার মিনস আয় বর্ষ মানে কি হলো, একদম সাবক্লজ এতে বলেছে দ্য পিরিয়ড বিগিনিং উইথ দ্য ডেট অফ সেটিং আপ অফ আ বিজনেস অ্যান্ড এন্ডিং উইথ দ্য 30th day of June following the day of setting up of such business। তাহলে নতুন ব্যবসা যখন আরম্ভ হচ্ছে সেই ক্ষেত্রে কি হবে, ব্যবসাটি যেদিন শুরু হলো, সেটিং আপ দ্য বিজনেস, ব্যবসাটি যেদিন শুরু হলো সেদিন থেকে ইনকাম বর্ষ শুরু হবে, আয় বর্ষ শুরু হবে এবং শেষ হবে এন্ডিং উইথ দ্য 30th day of June, 30শে জুন। পরবর্তী যে 30শে জুনটা আসবে সেই 30শে জুনে যে আমাদের ইনকাম ইয়ারটা শেষ হয়ে যাবে। বিতে দেখো কি বলছে, দ্য পিরিয়ড বিগিনিং উইথ দ্য ডেট অন উইচ আর সোর্সেস অফ ইনকাম নিউলি কামস ইনটু এক্সিস্টেন্স অ্যান্ড এন্ডিং উইথ দ্য 30th day of June following the date on which such new sources comes into existence। তার মানে নতুন কোনো সোর্স থেকে নতুনভাবে কোনো ইনকাম যদি জেনারেট হয়, তাহলে যে তারিখ থেকে ইনকামটা জেনারেট হলো বা এক্সিস্টেন্ট হলো সেই তারিখ থেকে আমাদের ইনকাম ইয়ারটা আয় বর্ষটা শুরু হবে এবং শেষ হবে যে ঠিক তার পরবর্তী 30শে জুন যখন হবে তখন এসে শেষ হবে। এরপর দেখো সিতে বলেছে দ্য পিরিয়ড বিগিনিং উইথ দ্য ফার্স্ট ডে অফ জুলাই অ্যান্ড এন্ডিং উইথ দ্য ডেট অফ ডিসকন্টিনিউয়েন্স অফ দ্য বিজনেস or dissolution of the unincorporated body or liquidation of the company as the case may be। তাহলে কোম্পানির ডিসকন্টিনিউয়েন্স, কোম্পানির ডিসলিউশন, কোম্পানি লিকুইডেশনের ক্ষেত্রে আমাদের ইনকাম ইয়ারটা শুরু হবে বিগিনিং উইথ দ্য ফার্স্ট ডে অফ জুলাই, জুলাই মাসে 1 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে কবে, যেদিন অর্গানাইজেশনটির ডিসকন্টিনিউয়েন্স হচ্ছে, ডিসলিউশন হচ্ছে অথবা লিকুইডেশনে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ডিতে দেখো কি আছে, দ্য পিরিয়ড বিগিনিং উইথ দ্য ফার্স্ট ডে অফ জুলাই অ্যান্ড এন্ডিং উইথ দ্য ডেট অফ রিটায়ারমেন্ট অর ডেথ অফ আ পার্টিসিপেন্ট অফ দ্য ইনকর্পোরেটেড বডি। তাহলে আনইনকর্পোরেটেড বডির জন্য কোনো পার্টিসিপেন্ট অথবা পার্টনার যাদেরকে আমরা বলি তাদের ডেথ বা রিটায়ারমেন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইনকাম ইয়ারটাকে বের করার জন্য কি করব, বিগিনিং উইথ দ্য ফার্স্ট ডে অফ জুলাই, জুলাই মাসের 1 তারিখে আমরা ধরবো যে ইনকাম ইয়ারটা শুরু হলো এবং শেষ হলো এসে ওই পার্টনার বা পার্টিসিপেন্টের ডেথ এবং রিটায়ারমেন্টে এসে, ঠিক আছে, যে তারিখে তার ডেথ হলো অথবা রিটায়ারমেন্ট হয়েছে সেই তারিখে আমরা ইনকাম ইয়ারটা ক্লোজ করে দেব। এরপরে ইতে দেখো বলছে যে দ্য পিরিয়ড ইমিডিয়েটলি ফলোইং দ্য ডেট অফ রিটায়ারমেন্ট অর ডেথ অফ আ পার্টিসিপেন্ট অফ দ্য আনইনকর্পোরেটেড বডি অ্যান্ড এন্ডিং উইথ দ্য ডেট অফ রিটায়ারমেন্ট অর ডেথ অফ অ্যানাদার পার্টিসিপেন্ট or the 30th day of June following the date of the retirement or death as the case may be relevant here। অর্থ হলো যে আমরা সাবক্লজ ডিতেই বলেছি যে কোনো ব্যক্তি
কোনো প্রতিষ্ঠানের পার্টিসিপেন্ট রিটায়ারমেন্ট বা ডেথ যদি হয়, তাহলে ওই তারিখে আমরা একটা ইনকাম ইয়ার শেষ করছি। তাহলে তার ঠিক পরবর্তী দিন থেকে নতুন একটা ইনকাম ইয়ার শুরু হবে। তাহলে সেদিন থেকে শুরু হয়ে যদি নতুন অ্যানাদার পার্টিসিপেন্ট, যদি নতুন করে অন্য কোনো পার্টিসিপেন্টের রিটায়ারমেন্ট হয় অথবা ডেথ হয়, তাহলে সেই তারিখে ইনকাম ইয়ারটা শেষ হবে। অথবা 30শে জুন তারিখ যদি তার আগে চলে আসে, তাহলে 30শে জুন তারিখে শেষ হবে। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে যেটা আগে, যদি 30শে জুন আগে চলে আসে, তাহলে 30শে জুনে আমি ইনকাম ইয়ারটা ক্লোজ করে দেবো। অথবা তার আগে যদি কোনো পার্টিসিপেন্টের ডেথ বা রিটায়ারমেন্ট হয়, তাহলে সেই তারিখে আমি ক্লোজ করে দেবো। আচ্ছা, এরপরে দেখো এফে বলছে ইন দ্য কেস অফ ব্যাংক, ইন্স্যুরেন্স অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর এনি সাবসিডিয়ারি thereof the period of 12 months commencing from the first day of January of the relevant year। তাহলে ব্যাংক, ইন্স্যুরেন্স অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে যে ফার্স্ট ডে অফ জানুয়ারি থেকে ওদের ইনকাম ইয়ার শুরু হবে এবং কমেন্সিং 12 মান্থস, তার মানে পরবর্তী 12 মাস, তার মানে 31শে ডিসেম্বরে যে শেষ হবে। এরপরে দেখো আমাদের জিতে আছে ইন এনি আদার কেস দ্য পিরিয়ড অফ দ্য 12 মান্থস কমেন্সিং ফ্রম দ্য ফার্স্ট ডে অফ জুলাই অফ দ্য রিলেভেন্ট ইয়ার। তাহলে এই যে আমরা এফ পর্যন্ত যা যা পড়েছি, এগুলো বাদে অন্যান্য কেসে, মানে ইন জেনারেল যেটা আমরা দেখছি, অন্যান্য কেসে কি হবে যে 12 মান্থস টাইম শুরু হবে ফার্স্ট ডে অফ জুলাই, কোনো একটা পার্টিকুলার ইয়ার বা রিলেভেন্ট ইয়ারের ফার্স্ট ডে অফ জুলাই থেকে আমরা শুরু করব এবং শেষ করব 12 মান্থস টাইম পর, তার মানে নেক্সট ইয়ারের 30th জুনে যে শেষ হবে। যেমন এই বছরে যদি আমি কর বর্ষ যদি বলি, আমাদের অ্যাকচুয়ালি কর বর্ষ ঠিক অ্যাসেসমেন্ট ইয়ারের ঠিক আগের বর্ষ বা বছরটাকে আমরা ইনকাম ইয়ার বলি। এই বছরের কর বর্ষ যদি আমাদের শুরু হয় 1st জুলাই অফ 2020, তাহলে শেষ হবে যে 30th জুন অফ 2021। তাহলে এটা হলো কর বর্ষ। এটা যদি কর বর্ষ হয়, আয় বর্ষ হবে হলো 1st জুলাই অফ 2019 এবং শেষ হবে 30th জুন অফ 2020। ঠিক আছে, এটা ইন জেনারেল কিন্তু এভাবেই আমরা কর বর্ষ এবং আয় বর্ষকে নির্ধারণ করে নিই। এছাড়াও দেখো আরেকটা ক্লজ বলা হয়েছে এখানে, প্রোভাইডেড দ্যাট দ্য ডিসিটি মে অ্যালাউ ডিফারেন্ট ফিনান্সিয়াল ইয়ার। ঠিক আছে, ডিফারেন্ট কোনো, আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়েছি তার থেকে ডিফারেন্ট কোনো ফিনান্সিয়াল ইয়ার হতে পারে ফর আ কোম্পানি উইচ ইজ আ সাবসিডিয়ারি including a subsidiary thereof or holding company of a parent company incorporated outside Bangladesh or a branch or liaison office thereof in such company requires to follow a different financial year for the purpose of consolidation of its accounts with the parent's company। এটা অর্থ হলো যে বাংলাদেশে অবস্থিত কোনো সাবসিডিয়ারি কোম্পানি অথবা ব্রাঞ্চ অথবা লিয়াজো অফিস যার প্যারেন্ট কোম্পানি বা হোল্ডিং কোম্পানি বাংলাদেশের বাইরে অবস্থিত, তাহলে এটা যেটা আমরা দেখেছি যে এই সাবসিডিয়ারি কোম্পানি, হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে বছরের শেষে তাদের একটা হিসাবের কনসলিডেশন করতে হয়, সমন্বয় করতে হয় হিসাবের একটা। তাহলে এই জন্যই এই প্যারেন্ট কোম্পানি যে বাংলাদেশের বাইরে অবস্থিত, তাদের যদি ডিফারেন্ট কোনো ফিনান্সিয়াল ইয়ার হয়, তাহলে ডিসিটি অ্যালাউ করতে পারেন যে সেই ফিনান্সিয়াল ইয়ারটাই এই যে বাংলাদেশে অবস্থিত যে সাবসিডিয়ারি কোম্পানি আছে তার ফিনান্সিয়াল ইয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা ইনকাম ইয়ার হবে, যে ফিনান্সিয়াল ইয়ার মানে ইনকাম ইয়ার হবে আমাদের। তাহলে এখানে ফিনান্সিয়াল ইয়ার বলতে আমাদের মানে এটা অ্যাকাউন্টিংয়ের ভাষায় আমরা ফিনান্সিয়াল ইয়ার বলি, আর আমাদের ইনকাম ট্যাক্সের ভাষায় আমরা ইনকাম ইয়ার বলি। তাহলে এই গেল আমাদের ইনকাম ইয়ার। এরপরে আসো ইন্টারেস্ট। ইন্টারেস্ট মিনস interest payable in any manner in respect of any money borrowed or debt incurred, including a deposit, claim or other similar right or obligation, and includes any service fee or other charges in respect of the money borrowed or debt incurred or in respect of any credit facilities which has not been utilized। তার মানে হলো কি, আমরা যখন কোনো অ্যামাউন্ট বড় করছি বা আমাদের ঋণ গ্রহণ করছি, তখন একটা ইন্টারেস্ট, যে সুদ যে ধার্য করা হয়, যে ঋণের জন্য যে সুদ ধার্য করা হয়, সেটাকে ইন্টারেস্ট বলা হচ্ছে। এবং তার সাথে আরও একটা জিনিসকে অ্যাড করা হয়েছে, অ্যান্ড ইনক্লুডস, সেটা কি সার্ভিস ফি অর আদার চার্জেস। আমরা ঋণের ক্ষেত্রে দেখব যে আমাদের কিন্তু আরও সার্ভিস ফি তো থাকে, এছাড়াও সুদের বাইরেও অন্যান্য চার্জেস নামেও কিন্তু আদার চার্জেস নামেও কিছু ফিজ রাখা হয় বা চার্জ করা হয়। তাহলে এই ঋণের ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা ইন্টারেস্ট হিসেবে কাউন্ট করবো। ঠিক আছে, এটা আমাদের ইন্টারেস্ট হিসেবে ইনক্লুড হবে। এরপর আসো 21 মার্কেট ভ্যালু।
সেকশন 240 এখানে বলা হয়েছে মার্কেট ভ্যালু ইন রেসপেক্ট অফ এগ্রিকালচারাল প্রডিউস মিনস, তার মানে কৃষিজাত পণ্যের সাথে আমাদের এই মার্কেট ভ্যালুটা রিলেটেড। তাহলে আমরা এই কৃষিজাত পণ্যের জন্য মার্কেট ভ্যালু কিভাবে নির্ধারণ করতে পারি? সাবক্লজ এতে বলেছে যে ওয়্যার সাচ প্রডিউস ইজ অর্ডিনারি সোল্ড ইন দ্য মার্কেট ইন ইটস র স্টেট, ঠিক আছে, র মানে ওই একদম কাঁচা মালের মতো যদি আমি সেটাকে বিক্রি করি, or after application to it of any process employed by a cultivator to render it fit to be taken to the market। তাহলে কি হলো যে তুমি একেবারে সরাসরি কৃষিজাত পণ্য বাজারে নিয়ে আসছো একদম র অবস্থায়, অথবা কিছুটা যে কাল্টিভেটর আছে তিনি কিছুটা প্রসেস করে ওই বাজারের উপযোগী করে তোলার জন্য কিছুটা প্রসেস করে অর্ডিনারি যে প্রসেসগুলো সেই প্রসেসটার মাধ্যমে বাজারে নিয়ে এসেছো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে বলা হয়েছে কি দেখো, দ্য ভ্যালু ক্যালকুলেটেড অ্যাকর্ডিং টু দ্য অ্যাভারেজ প্রাইস, ঠিক আছে, ভ্যালু ক্যালকুলেটেড মানে মার্কেট ভ্যালু, ভ্যালু মিনস মার্কেট ভ্যালু, ভ্যালু ক্যালকুলেটেড অ্যাকর্ডিং টু দ্য অ্যাভারেজ প্রাইস at which it has been sold during the year previous to that in which the income derived from such produce first become accessible। তাহলে সেই যে আমাদের এগ্রিকালচার প্রডিউসটা প্রথম যখন অ্যাসেসেবল হলো তার ঠিক পূর্বের প্রিভিয়াস, ঠিক আছে, প্রিভিয়াস 12 মান্থ সে বাজারে যে বিক্রি করেছে বিক্রয়ের যে পরিমাণটা সেটার অ্যাভারেজ প্রাইসটাই হবে তার মার্কেট ভ্যালু, ঠিক আছে, অ্যাভারেজ করবো আমরা সেই সারা বছরের বিক্রয়টাকে অ্যাভারেজ করে আমরা মার্কেট ভ্যালু পাবো, এটা এগ্রিকালচার প্রডিউসের জন্য। আর এছাড়া দেখো কি বলেছে, ওয়্যার বিতে বলা আছে দেখো, ওয়্যার সাচ প্রডিউস ইজ নট অর্ডিনারিলি সোল্ড ইন দ্য মার্কেট ইন ইটস র স্টেট দ্য অ্যাগ্রিগেট অফ, মানে যদি তুমি এভাবে র স্টেটের একদম সরাসরি কাঁচামাল হিসেবে অথবা সরাসরি নিয়ে বাজারে বিক্রি করতে না পারো, সেই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, অ্যাগ্রিগেট অফ মানে এগুলো সব যোগফল হবে, এখানে যে 1 2 3 করে দেওয়া আছে এগুলোকে আমরা যোগ করব। তাহলে কি কি জিনিস যোগ করব সেটা আমরা দেখি। দেখো, দ্য এক্সপেন্স অফ কাল্টিভেশন, তাহলে কৃষিজাত পণ্যটি চাষাবাদ করতে যে যা যা খরচ হলো সেটা আমরা যোগ করব, খরচটা চাষাবাদের খরচটা যোগ করব। দ্য ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স অর রেন্ট পেইড ফর দ্য ল্যান্ডস ইন হুইচ ইট ওয়াজ গ্রোন, তাহলে যেই ভূমিতে কৃষিজাত পণ্যটা উৎপাদিত হলো সেই ভূমিতে আমি আমার ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স হিসেবে আমি যা প্রদান করছি, অথবা যদি আমার রেন্ট দিতে হয় সেই ভূমির জন্য, তাহলে সেটাকে আমরা যোগ করব। আর লাস্ট এটা বলছে যে such amount as the Deputy Commissioner of Taxes finds having regard to the circumstances of each case to represent a reasonable rate of profit on the sale of the produce in question as এগ্রিকালচার প্রডিউস। তাহলে সেই এগ্রিকালচার প্রডিউসের জন্য ডিসিটি যেটাকে মনে করবেন যে রিজনেবল রেট অফ প্রফিট, ঠিক আছে, যে ওই সেলের উপরে এটা যুক্তিসঙ্গতভাবে এই হারে প্রফিটটা হওয়ার কথা সেই অ্যামাউন্টটাও এটার সাথে যোগ হবে। তাহলে আমরা মার্কেট ভ্যালু আমরা বলেছি কি যে আমাদের এগ্রিকালচার প্রডিউসের জন্য আমাদের মার্কেট ভ্যালুটা কাউন্ট করতে হয়। তাহলে যেই এগ্রিকালচার প্রডিউসটা আমি সরাসরি বাজারে নিয়ে যেতে পারছি সেটার জন্য তো আমার অ্যাভারেজ প্রাইসিংটা করবো, আমি সারা বছরের যে আমার সেলটা হলো তার অ্যাভারেজ প্রাইসিং করব। আর যদি আমি এভাবে না নিয়ে যেতে পারি তাহলে আমি এগুলোকে যোগ করব, মানে চাষাবাদের খরচটা, তার সাথে ল্যান্ডের ডেভেলপমেন্ট ট্যাক্স যদি থাকে বা রেন্ট যদি হয় সেটা, এবং তার সাথে একটা যুক্তিসঙ্গত প্রফিটের হার, মুনাফার হার এগ্রিকালচার প্রডিউসের জন্য যেটা যুক্তিসঙ্গত সেরকম সেটা অবশ্য ডিসিটি নির্ধারণ করে দিবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এ পর্যন্তই শেষ করি। আগামী ক্লাসে আমরা আরও কিছু ডেফিনিশনস অ্যান্ড কনসেপ্টস সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।